গণমাধ্যম নাকি গণমানুষের কথা বলে, কিন্তু যখন আপনাদের অভিযোগ, অনুযোগ আর আর্তনাদ নিষ্পেষিত হয় রাষ্ট্রযন্ত্রে ঘুরপাক খায় আমাদের খোলা বারান্দায়, তখন প্রশ্ন জাগে আদতেই গণমাধ্যম কি গণমানুষের কথা বলে? এমন ভাবনা থেকে আমরা শুনতে চাই আপনাদের একান্ত কথা, জবাবদিহিতার আওতায় আনতে চাই সরকারকে, বিভিন্ন পক্ষকে, খুঁজতে চাই সমাধানের পথ। সেই ভাবনা থেকেই চ্যানেল 24-এর নতুন আয়োজন ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুন নাইম। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন মোহাম্মদ তালিবুর রহমান, উপকমিশনার গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ ডিএমপি, এবং রয়েছেন রেজাউল করিম সোহাগ, শিক্ষক, অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং দর্শক, আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তী সরকারের এই যে 6 মাস পার হয়ে গেল, এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ঠিক কী অবস্থায় আছে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাংবাদিকবৃন্দ এবং ভুক্তভোগীরা। জনাব তালিবুর রহমান, আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। আমরা দেখলাম যে দেশে এখন মব জাস্টিসের ঘটনা মোটামুটি অহরহ ঘটছে। আজকে একটি শীর্ষ দৈনিকে দেখলাম, তারা রিপোর্ট করলো যে এমন ঘটনা আফ্রিকার দেশগুলোতে আসলে দেখা যায়। এবং সম্প্রতি 32 নম্বরে দেখলাম হয়েছে দেশের 35টা জেলায় সাবেক যে সরকার ছিল তাদের দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুরের মতন ঘটনা ঘটেছে, যার সমালোচনা অনেক হয়েছে। বইমেলাতেও দেখলাম একটি স্টল ভাঙচুর হয়েছে, যার ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যে পাশেই পুলিশ ছিল, কিন্তু অনেকটা মনে হলো নীরব দর্শকের ভূমিকা। অন্যান্য ক্ষেত্রেও তাই। তো আগে তো একটা পুলিশ সম্পর্কে পারসেপশন ছিল যে মানুষ পুলিশকে ভয় পায়, এখন কি পুলিশ মানুষকে ভয় পাচ্ছে? ধন্যবাদ। আসলে পুলিশ একটা পেশাদার বাহিনী, আপনারা জানেন। পুলিশকে মানুষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, জনজীবনে স্বস্তি দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। অতএব পুলিশ মানুষের বন্ধু, মানুষের বিপদে সবসময় পুলিশ ছিল, আছে এবং থাকবে। এখানে ভীতির কোনো সুযোগ নেই। এবং আমরা চাই সবসময় মানুষ তাদের যে প্রয়োজনটা পুলিশের কাছে এসে খোলামেলাভাবে উপস্থাপন করুক, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর আপনি যে বিষয়টা বললেন মব জাস্টিস বলতে আসলে আইনের ভাষায় এরকম কোনো টার্ম নেই। যখন কেউ আইন নিজের হাতে তুলে নেয়, সেটা অবশ্যই একটা বেআইনি কাজ আমরা বলবো। আমরা এইসব বিষয় কখনো আমরা বরদাস্ত করি না, এবং এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তো যেসব ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, এখানে আসলে পুলিশ কখনো কারো মুখোমুখি দাঁড়িয়ে আমাদের জনগণের সাথে দূরত্ব সৃষ্টি হয় এরকম কোনো কাজ পুলিশ করতে আগ্রহী নয়, বা পুলিশের এটা নিয়মের মধ্যে পড়ে না। তো আমরা যেসব ঘটনা ঘটছে সেসব ঘটনাগুলো আমরা যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য আমাদের যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আমরা গ্রহণ করছি সরকারের নির্দেশনা, এবং আশা করি এইসব ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন এই সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে সেগুলো যেন পুনরায় সংগঠিত না হয়, এগুলোতে যেন কেউ তৎপর হতে না পারেন, সেই জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদের যে বর্তমান যে চলমান অভিযান অপারেশন ডেভিল হান্ট, এখানেও যে কেউ যদি এরকম আইন নিজের হাতে তুলে নেওয়ার অপচেষ্টা করেন, তাহলে সেইটাও শক্ত হাতে, কঠোর হাতে দমন করা হবে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে পরবর্তীতে আমি আসবো। আমি একটু জনাব রেজাউল করিম সোহাগ আপনার কাছে চলে যেতে চাচ্ছিলাম। মানে বাংলাদেশে মব জাস্টিস এর আগে হয়েছে, যেটাকে আমরা এখন বলছি, এর পেছনে মানুষের কারণটা কি থাকে, বা মনোজগতের কারণটা কি থাকে, এই ঘটনাগুলোকেই বা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, ধন্যবাদ। যদি আমরা যে দেখি আসলে এগুলো কেন হয়, এটার জন্য আমরা অনেক আসলে কারণের দিকে আমরা দেখতে পারি। যেমন আমি যদি একাডেমিক্যালি যদি চিন্তা করি বা যদি বলি, আমাদের একটা যেমন টার্মস আছে, সেটা হচ্ছে আপনার টেকনিক্স অফ দ্য নিউট্রালাইজেশন, যেটা মনে করেন আমরা 5টা ভাগে ভাগ করি। মানুষ যখন কোনো একটা অপরাধ করে, বা সে যখন আইন বহির্ভূত কোনো কাজ করে, বা যে কোনো কাজ করুক না কেন, প্রথমত পুলিশের মাধ্যমে আমরা যেটা জানতে পারি, যে কোনো একজন অপরাধী বলেন, যে কেউ বলেন না কেন, সে প্রথমে এটা ডিনাই করবে। তো এই ডিনাইটাকে আমরা অনেক সময় 5ভাবে দেখি। একটা হচ্ছে আপনার ডিনাইল অফ দ্য রেসপন্সিবিলিটি, ডিনাইল দ্য ভিকটিম, ডিনাইল দ্য ইনজুরি, কন্ডেমনেশন অফ দ্য কন্ডেমনার্স, এবং আপিল টু হায়ার লয়্যালটি। দেখেন এখানে যখন এগুলো হয়, আপনি যে কোনো একটা জাস্টিস বলেন, মব জাস্টিস, যে কোনো কিছু বলেন না কেন, প্রথমত যে বা যারাই করুক না কেন, তার যে রেসপন্সিবিলিটি সেটা সম্পূর্ণ ডিনাই করবে। এবং কেউ যদি ইনজুর্ড হয়, কেউ যদি ভিকটিম হয়, প্রত্যেকটা ডিনাই করবে। এবং এইসবের যদি কেউ সমালোচনা করে, যারা করে তারা উল্টা আবার এটা সমালোচনা করে। এবং লাস্ট এটা আমরা বলি অ্যাপিল টু দ্য হায়ার লয়্যালটি। সেই লয়্যালটিটা কোন জায়গায়? যেমন এটা হতে পারে যে আমি অমুকের নির্দেশে এটা করলাম, বড় ভাইয়ের নির্দেশে অমুকে করলাম, অমুক ইডিওলজির উপর ভিত্তি করে আমি এটা করলাম,
এইসব কারণে এগুলো হয়ে থাকে। এমন কি হতে পারে যে দেশের আইন শৃঙ্খলার প্রতি তাদের ভরসা নেই? না, এটা আমি ওইভাবে কখনো যাব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ভরসা আছে বা নাই সেটা হচ্ছে অন্য প্রাসঙ্গিক। তার আগে আমাদেরকে দেখতে হবে আসলে আমরা যে জাস্টিসটা, এখন সবাই খুব দ্রুত গতিতে জাস্টিস চাই, সবাই দ্রুত গতিতে বিচার চাই, কিন্তু আমরা কি জানি, মানে জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। অ্যাট দ্য সেম টাইম আমরা এই যে মানুষজনকে আমাদের এসিওর করতে হবে, আবার এটাও মাথায় রাখতে হবে যে জাস্টিস ডিলে করলে যে ডিনে হবে জিনিসটা এমন না। জাস্টিস ইজ হারিড, জাস্টিস ইজ বারিড। জাস্টিস যদি আমরা অনেক বেশি হারি করি তাহলে এই জাস্টিসটাই থাকবে না। এক্স্যাক্টলি। এই জন্যই আমাদেরকে দেখতে হবে আসলে জাস্টিসের গতিতে যাবে। অনেক বিষয় থাকে, আপনার কমপ্লেনিং বিষয় থাকে, পুলিশের অ্যাক্টিভিটিস থাকে, ইনভেস্টিগেশন থাকে, এরপর অনেক রিপোর্ট সাবমিট করতে হয়, এরপর হচ্ছে আপনার বিচারের পদ্ধতি। যেমন রিসেন্টলি আমরা অনেক সময় দেখছি 41 দিনও আপনার একটা মার্ডার কেসের রায় দিয়ে দিছে, তখন যে বা যারা এটা দিছে, যেটার সাথে তারা স্টেক হোল্ডার্স, তারা কিন্তু অলরেডি ক্রিটিসাইজের শিকার হয়েছে। এত কম সময়ে কীভাবে একটা মার্ডার কেসের আসামির বা একটা রায় দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে সে কখন ঘুমালো, কখন বের হলো, কখন খেলো। তো এজন্যই আমি বলবো যে আসলে এখানে কে কার উপর আস্থা সেটা কোনো বড় বিষয় না। আমাদেরকে যেটা সবসময় আমরা যেটা বিলিভ করি, পিপল আর দ্য পুলিশ, পুলিশ আর দ্য পিপল, এই কনসেন্ট, এই সারমর্ম মাথায় নিয়ে আমাদেরকে আগাতে হবে। এখানে আমাদেরকে পুলিশকে সহায়তা করতে হবে, পুলিশদেরকে আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে সেই হিসেবে সমসাময়িক সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। আমি যদি মনে করি আই এম দ্য বেস্ট, ওই জায়গাতে যদি আমি কাজ করতে চাই তাহলে অনেক লুপহোলস আমরা দেখতে পাবো। অবশ্যই। এবার দর্শক সারি থেকে একটু প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম, কে করতে যাচ্ছেন এখানে? আচ্ছা, আমি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আমি মিরাজ, আমি ইউল্যাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে করছি। আমার প্রশ্নটা ডিএমপির মিডিয়া ডিসির কাছেই। আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু আমাদের সঞ্চালক একটা প্রশ্ন করেছেন বইমেলার বিষয়ে বা এগুলা, পুলিশের লাঠি কোন কোন ক্ষেত্রে চলে, এটা আপনারা কিভাবে পিক অ্যান্ড চুজ করেন, এই বিষয়টা আমার জানার। কারণ আপনারা কখনো মাদ্রাসার শিক্ষকদের পিটিয়েছেন, কখনো আবার হাত বন্ধ রেখেছেন যখন বইমেলায় বইয়ের স্টল বন্ধ করে দেওয়া হয়েছে, কখনো প্রাইমারি স্কুলের টিচারদের কোলে সন্তানসহ আপনারা পানি ছুঁড়ে মেরেছেন, আবার কখনো দেখা গেছে সোভেরেনিটিস ফর স্টুডেন্টস, ওই ক্ষেত্রে আপনারা চুপ থেকেছেন। লাঠিসোঁটা নিয়ে তারা যখন বিক্ষুব্ধ আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, তখন পুলিশদের আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করতে। এই পিক অ্যান্ড চুজটা আপনারা কিভাবে করেন, এটাই আমার জানার ইচ্ছা। আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, তারপরে তারেক ভাই আসতে যাচ্ছিলাম। আর এখানে এই সাইড থেকে জি, যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, প্রথমত এই যে বিষয়টা, যে জাস্টিসের বিষয়, মব জাস্টিস অ্যান্ড মব জাস্টিসের সংজ্ঞা হয় না, তো হচ্ছে আমার যিনি অতিথি আছে তার কাছে আসলে আমি জানতে চাই যে আসলে তিনি এই জিনিসটাকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করবেন, যে এই জিনিসগুলো এখন হচ্ছে। অ্যান্ড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা আইন শৃঙ্খলার যেই জায়গাগুলোতে ধরার কথা ছিল সেই জায়গাগুলোতে, মানে আমি যদি বলি যে আমাদের অঞ্চলগুলোতে এখনও অনেক আওয়ামী লীগ নেতা শেল্টার নিয়ে আছে এখনও, কিন্তু ওই জায়গাগুলোতে আপনারা না ধরতে গিয়ে আপনারা হচ্ছে যেই উপরে যে জিনিসগুলো নিয়ে আপনারা দেখাচ্ছেন যে হচ্ছে এই আমরা ডেভিল হান্ট করছি, এটা করছি, সেটা করছি, এই জিনিসটা আমি আরেকটু যদি ক্লিয়ার করি, হ্যাঁ, ডেভিল হান্টটা আপনাদের করা উচিত ছিল 5ই আগস্টের খুব পরপরই, যেটা আপনারা এত ডিলে কেন করলেন, এই প্রশ্নটা ছিল। তার ভাই একজন প্রশ্ন করলেন যে পুলিশ কখন গরম হয় আর কখন নরম হয়, আরেকটা হচ্ছে যে বেশি লেট হয়ে গেল নাকি। আপনার সুচিন্তিত প্রশ্নের জন্য এটা আসলেই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের পুলিশের যে কর্মকাণ্ড বা পুলিশি যে অ্যাকশন আমরা বলি, তার মধ্যে ইউজ অফ ফোর্স বলতে একটা টার্ম আছে। এই ইউজ অফ ফোর্স আমরা কখন করি, কোন লেভেল পর্যন্ত কিভাবে করি, এখানে সাধারণত 5টি ধাপ রয়েছে। প্রথমত আমাদের যে ইউজ অফ ফোর্সের যে, আমরা যদি আমাদের যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সেটার কথা বলি, তাতে আমরা 5টি ধাপে আমরা ইউজ অফ ফোর্সটা করে থাকি। প্রথমত হচ্ছে যারা আনরুলি মব থাকে তাদের কাছ থেকে আমরা একটা নিরাপদ দূরত্ব বজায় রাখি, যেমন তাদের ফিজিক্যাল টাচে না গিয়ে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়তটা হচ্ছে তাদের কাছ থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা। তৃতীয় হচ্ছে এই যে মব যেটা আছে, আনরুলি মব যেটা, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে প্রচলিত যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা। তারপরে চতুর্থত হচ্ছে ব্যক্তিগত যে অস্ত্র রয়েছে আত্মরক্ষার জন্য সেগুলো ব্যবহার করা। এবং পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে কি দলগত কিছু অস্ত্র রয়েছে সেগুলো প্রয়োগ করা। এখন কথা হচ্ছে আপনি যে প্রসঙ্গটা বলেছেন কোন সময় নরম কোন সময় গরম, এটা সম্পূর্ণ নির্ভর করবে হলো আমাদের পরিস্থিতির উপরে।
আমাদের যদি আমরা মৌখিকভাবে কাউকে যদি সতর্ক করার পরে তারা যদি সহযোগিতা না করেন বা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা এই যে ধাপে ধাপে যে বলগুলো প্রয়োগ করে থাকি, এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে বা ব্যতিক্রম কিছু ঘটে, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা ওখানে উপস্থিত থাকবেন, এখানে কিন্তু তাদেরও একটা জবাবদিহিতার একটা পর্যায় রয়েছে, তাদের একটা দায়বদ্ধতা রয়েছে। তো আমি ইচ্ছে করলে আমি হঠাৎ করে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলো বাদ দিয়ে একদম 5ম নম্বর যেটা আমার একেবারে লাস্ট রিসোর্ট যেটা আছে থাকে, সেটা আমি ব্যবহার করা সঠিক নয়। এবং কেউ যদি সেটা করে থাকেন, এটা হলো নিতান্তই তার দায়, যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় দেখেছি যে যারা আন্দোলনকারীদের উপরে সরাসরি গুলিবর্ষণের মতো ঘটনা, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। তো আমরা বলবো যে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে স্ট্যান্ডার্ড যে নিয়ম আছে সেটা অনুসরণ করার জন্য। ধন্যবাদ। আর পরবর্তীতে যে মব জাস্টিসের কথা বললেন আরেকজন, যে আসলে এইখানে আমরা যখন সাধারণ মানুষ যে আইনের যে প্রয়োগটা, আইন প্রয়োগের মূল যে দায়িত্বটা সেটা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের উপরই ন্যস্ত থাকে। পুলিশের কাজ হলো অপরাধ দমন এবং অপরাধীকে আইনের আওতায় সুপর্দ করা। এই ক্ষেত্রে যদি সাধারণ মানুষ সেই কাজটা নিজেদের হাতে তুলে নেয়, তাহলে সেটাকে আমরা বলবো সেটা বেআইনি এবং মব জাস্টিস। অনেক ক্ষেত্রে আইনের কিন্তু কিছু বিধানও আছে যেখানে সাধারণ মানুষ পুলিশকে সহায়তা করতে বাধ্য, এমন কিছু অপরাধও কিন্তু আছে। তো আমরা চাইবো সবসময় সাধারণ জনগণ যারা রয়েছেন তারা পুলিশকে সহায়তা করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, অপরাধ দমনের জন্য এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এই ক্ষেত্রে কেউ যদি অতি উৎসাহী হয়ে তার নিজ উদ্যোগে বা দলগতভাবে কোনো কিছু করে থাকেন, সেটা অবশ্যই বেআইনি এবং সেটা আমরা কোনোভাবেই স্বীকৃতি দিতে পারি না এবং এটা আইনের দৃষ্টিতে অপরাধ হিসাবেই গণ্য হবে। ধন্যবাদ। এখানে একটু কোশ্চেন ছিল হচ্ছে মিরাজের কথার প্রেক্ষিতে বলছি, আপনি যে জিনিসটা বললেন যে আপনারা আপনাদের একটা কর্মকর্তা থাকে সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে একটা শোকজের বিষয় থাকে, নানা ধরনের বিষয় থাকে, যে এই কিন্তু এই যে ইনসিডেন্টগুলো হলো, যে সাব্যসাচীর যেই স্টলে যে হামলাটা হলো, তারপরে আদিবাসীদের উপরে হামলাটা হলো, এই জায়গাগুলোতে আপনাদের এখন মানে স্ট্যান্ড কি, এন হচ্ছে আপনাদের কাজটা কত দূর, মানে আপনারা কতটুকু আইনের আওতায় এনেছেন তাদেরকে, সেই জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি। স্টুডেন্ট ফর সভারেন্টি যারা হামলাটি চালিয়েছিল তাদেরকে ধরা হলো না, আদিবাসীদের উপর হামলার কারণে। আবার আমরা দেখলাম ওই যে প্রাথমিকের শিক্ষকদের উপর, এটা তো গতকালেরই ঘটনা, তার ইফতেদিও মাদ্রাসা। আচ্ছা, আমি বলি প্রথমে একটা করে বলি। গতকাল যে বইমেলার যে ঘটনাটার কথা বলেছেন, বইমেলায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা যেন আরও খারাপের দিকে না যায় সেজন্য পুলিশ কিন্তু সময়মতো ওখানে উপস্থিত ছিল এবং যারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন তাদেরকে নিবৃত্ত করা হয়েছে। আর এই স্টুডেন্ট ফর সভারেন্টি যে আন্দোলনটা, এখানে একটা গ্রুপ প্রথমে এনসিটিভির সামনে তারা উপস্থিত হয়েছিল, তারা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে এনসিটিভির কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে। ইতিমধ্যে যে আরেকটা যে আদিবাসী বিভিন্ন গোষ্ঠী, তারা রাজু ভাস্কর্যের সামনে তাদের অনুষ্ঠানটা ছিল এবং তারা সেখান থেকে তাদের প্রোগ্রাম, যেটা অনির্ধারিত একটা প্রোগ্রামের অংশ হিসেবে তারাও এনসিটিভির দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়ে এখানে পুলিশ তাদেরকে বাধা দেয়, কিন্তু তারাও পুলিশের বাধা উপেক্ষা করে ওই এনসিটিভি ভবনের সামনে গিয়ে দুই পক্ষই অনেকটা মুখোমুখি অবস্থান গ্রহণ করে এবং এই ক্ষেত্রে আমরা পুলিশ চেষ্টা করেছি দুই পক্ষকে নিবৃত্ত করার জন্য, কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এখানে কিছু লোক এই জিনিসটাকে আরও অন্য খাতে নিয়ে গিয়েছিল এবং এইখানে যদি পুলিশ বল প্রয়োগ করতো, আপনি যদি বললেন হ্যাঁ পুলিশ বল প্রয়োগ করলো না কেন, পুলিশ বল প্রয়োগ করলে এখানে হয়তো ঘটনাটা ভিন্ন রকম হতে পারতো। আমরা এখন দেখছি প্রায় সময় সরকারকে বিব্রত করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু লোক সবসময় একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে। আমরা চাই না কেউ এরকম ছোটোখাটো বিষয় নিয়ে একটা ইস্যু তৈরি করুক, জনমনে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করুক। এই জন্য আসলে পুলিশ এখানে বল প্রয়োগ করা থেকে বিরত ছিল, কিন্তু আমরা দুই পক্ষকে নিবৃত্ত করার যে যথাসাধ্য চেষ্টা করেছি। আমি একটু জনাব রেজাউল করিম সোহাগ আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম। গেল 6 মাসে মানে মানুষজনের যে পারসেপশনটা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, যেই তথ্য পাওয়া যাচ্ছে আপনাদের কাছ থেকে আসা আমাদের কাছে, যে সারা দেশে এই পর্যন্ত অপরাধের ঘটনা 5862টি হয়েছে ডিসেম্বর পর্যন্ত। শীর্ষ সন্ত্রাসীরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের অভিযোগ উঠছে, আবার পুলিশের বিরুদ্ধে হামলার ঘটনা ঘটছে। আপনি কি এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলবেন কিনা? না, আমি যেটা বললাম যে কোনো একটা আসলে আপরাইজিং বলেন বা যে কোনো একটা বড় যখন ঘটনা ঘটে যায়,
এরপরে অভ্যুত্থানের মতন ঘটনা। হ্যাঁ, এরপরে দেখবেন যে একটা গ্রুপ সবসময় উৎপেতে থাকে। আমরা যেমন যখন কোনো একজন পুলিশ অফিসার বলেন বা কোনো ইনভেস্টিগেটর, সে যখন একটা জিনিস ইনভেস্টিগেশন করে, সে কিন্তু ওখানে অনেক কিছু দেখে। ইন্টেনশন দেখবে, ম্যালাইজ দেখবে, ম্যানস্টে থাকবে সেটা দেখবে, কারণ নেগলিজেন্স থাকবে কিনা সেটা দেখবে, সেই নেগলিজেন্সটা কোত্থেকে আসছে সেটা দেখবে। তো ডেফিনেটলি যে কোনো সমস্যা, যে কোনো বড় ধরনের সমস্যা, সেটা যে কোনো মানুষের জন্য, যে কোনো জাতির জন্য সেটা অবশ্যই উদ্বেগজনক। কিন্তু কথা হচ্ছে সেটা কেন হচ্ছে, আমাদের বিহাইন্ড দ্য সিন কে এখানে এটা কারা নার্চারিং করতেছে, এটার পিছনে অন্য কোনো শক্তি বা অন্য কেউ এখানে কাজ করতেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন আমরা যখন একটা তথ্য পড়াই, ব্রুকেন উইন্ডোজ থিওরি আছে, সেটা হচ্ছে যখন কোনো একটা জিনিস যখন ভাঙবে, সেটা যখন আমি মানে সঠিক সময় যখন সেটা রিপেয়ার না করব, তখন সেটা আরও বেশি ভাঙার দিকে যাবে মানুষ। তো এই জন্য যেটা বললাম, ক্রাইমটা বাড়তেছে, ক্রাইম যে অন্য সময় বাড়ে নাই এমন না, কিন্তু আমরা অনেক সময় কী দেখি, কখনো কোনো একটা জিনিসকে অনেক বেশি ফোকাস করে দেখি, অনেক সময় অনেক জিনিসটাকে আমরা একটু কম ফোকাস করে দেখি। যেমন এই যে আমরা এখন মব জাস্টিসের কথাই বলতেছি, তাহলে এখানে আবার অনেকেই বলতেছে এটা আবার মব জাস্টিস না হিসেবে স্বীকার করতেছে, এটা একটা মানুষের খুবই রিফ্লেকশন এরকমই বলতেছে। তাহলে আমি কোনটাকে চুজ করব? এটা দেখার জন্য আমাদেরকে অনেক গভীরে যেতে হবে। সেটা আসলে আম জনতা কীভাবে দেখতেছে, প্রশাসন কীভাবে দেখতেছে, বিভিন্ন স্টেক হোল্ডার্স কীভাবে দেখতেছে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। এবং এই যে আমরা যেটা বারবার বলি, একটা যখন আমরা দ্রুত সময়ের মধ্যে বিচার না করতে পারবো, তখন আরও বেশি ক্রাইমগুলো বাড়বে। যেমন এর আগে যারা মনে করেন বিভিন্ন ক্রাইম বলেন, চাঁদাবাজি বলেন, ডেকুইটি বলেন, রবারি বলেন, যে কোনো কিছুই বলেন না কেন, আমরা যদি তাদেরকে অ্যারেস্ট করার পরে যদি যত দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যদি আমরা আইনের আওতায় নিয়ে এসে যদি শাস্তিতে নিশ্চিত করতে পারতাম, তাহলে অনেকগুলো ক্রাইম আমরা কমাতে পারতাম। মোর দেন 40 লাখ কেস কিন্তু আন্ডার ট্রায়াল। হোয়াট আর দ্য রিজনস? এতগুলো মামলা কেন আন্ডার ট্রায়ালে থাকবে? কারণ এগুলো আমরা সলভ করতে পারছি না। আমরা যদি সেগুলো পুলিশকে জিজ্ঞেস করি, পুলিশ বলবে যে আমরা এত কষ্ট করে অ্যারেস্ট করে থানায় প্রেরণ করি, কোর্টে প্রেরণ করি, কোর্ট কী করে ইজিলি জামিন দিয়ে দেয়। তাহলে আবার কোর্ট বলতেছে একটা মামলা যেভাবে একটা রিপোর্ট তৈরি করার কথা, যেভাবে একটা অভিযোগপত্র তৈরি করার কথা, ওখানে লোফুলস থেকে যায়। সেসব জিনিস যারা বাদী বা বিবাদী সেগুলোকে ইউজ করে তারা ফায়দা নিচ্ছে। তাহলে এই যে আমরা বললাম যে পুলিশ বলেন, তারপর জুডিশিয়ারি বলেন, শিক্ষক বলেন, তারপর যারা মাস পিপল তাদের কথা বলেন, সবাই যদি আমরা একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা একটা কাজ করতে পারি, তাহলে যে কোনো সমস্যা সমাধান করা যায়। একটা বিষয় আমি একটু সাপ্লিমেন্ট করি, যে আপনি বলেছেন অনেক জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছে। আমরা জানি পুলিশ এমন একটি পেশা যেখানে আমাদের নৈমিত্তিক এসব ঝুঁকিগুলো আমাদের মোকাবেলা করতে হয়। অপরাধীদের আমরা যখন তাড়া করি, অপরাধীরাও কিন্তু প্রতিনিয়তই পুলিশকে নানাভাবে ঝুঁকির মধ্যে ফেলে থাকে। তো এটা আমাদের পেশার একটা অন্যতম অনুষঙ্গ। আমরা চেষ্টা করি এসব ঝুঁকিগুলো মোকাবেলা করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তারপরেও যেসব ঘটনা ঘটছে, যারাই এগুলো করছে না কেন, তারা কিন্তু আরও বড় ধরনের অপরাধটা করছে। সো আমরা এইসব ক্ষেত্রে আমরা দেশের সাধারণ জনগণ যারা রয়েছেন তাদেরকে আমরা সবসময় বলি যে অপরাধীদের সম্পর্কে আমাদের কাছে তথ্য দেন, আমাদেরকে আমাদের যে নৈমিত্তিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে আপনারাও আমাদের সাথে সহযোগিতা করেন, কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করেন। তার মানে এই না যে আমার ইউনিফর্মটা আপনাকে পরতে হবে। আমার যে যেমন দুটো চোখ রয়েছে, আমার দুইটো চোখের সাথে যদি এখানে উপস্থিত রয়েছেন যারা 15 দুগুণ 30 জনের যদি আরও 30টা চোখ অ্যাড হয়, নিশ্চয়ই আমার যে দৃষ্টিটা সেটা আরও বেশি প্রসারিত হবে। ফলে সমাজ থেকে অপরাধ এবং অপরাধী সম্পর্কে আমি আরও বেশি তথ্য পাবো, যেটা আমার আইন প্রয়োগে অনেক উপকারে আসবে এবং দেশের জন্য অনেক ভালো ফল। তালেব ভাই, মানুষ তো মানে তথ্য দিতে একটু ভয় পায়, মনে করে যে কি তথ্য দিয়ে আবার কি বিপদে পড়ি। না, এই ক্ষেত্রে আমরা তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখি এবং এটা আমাদের একটা পেশাদার একটা জীবনের একটা অংশ। কখনোই আমরা কাউকে বিপদে ফেলানোর জন্য আমরা কোনো কিছু করার প্রয়াস করি না। এবং আমরা আমাদের মধ্যে একটা আস্থা এবং পারস্পরিক যে বিশ্বাসের যদি সম্পর্ক থাকে, সেটা অপরাধীদের জন্য একটা বিশাল একটা থ্রেট আমি মনে করি। এবং অপরাধীরা অপরাধ করার ক্ষেত্রে দ্বিতীয়বার অন্তত চিন্তা করবে এই ক্ষেত্রে। আপনি ওই যে পুলিশের উপর যে হামলার ঘটনা বলছেন, আমি দেখছিলাম যে সব মিলে 192টা এমন ঘটনা মানে পাওয়া গেছে, হয়তো আরও বেশিও হতে পারে। তো 5 আগস্টের পরে তো পুলিশের মানে একেবারে বলা যেতে পারে যে নতুন করে রিশাফল করতে হলো, অনেক ইকুইপমেন্ট নেই, থানাগুলি লুটপাট হয়ে গিয়েছে। এরপর সেই ধাক্কাটা কিভাবে সামলেছেন সেটাও একটু শুনবো। তার আগে অনুমতি দিলে একটা ছোট বিরতি নিয়ে আসতে।
দর্শক, ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। আজকে আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের এই 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা আছে। স্টুডিওতে আছেন মোহাম্মদ তালিবুর রহমান, উপকমিশনার গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং রয়েছেন রেজাউল করিম সোহাগ, শিক্ষক, অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব তালিবুর রহমান, ওই যে বলছিলাম যে পুলিশের ওপর আমরা অনেক হামলার ঘটনা দেখেছি এবং 5 আগস্টের পর একটা বড় রকম রিশাফল করতে হয়েছে। পুলিশের মোরালিটি বেশ অনেকটা ডাউন ছিল। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে রাতের বেলায় পেট্রোলিংটা একটু কম থাকে, পুলিশের লোকবলেরও নাকি অভাব রয়েছে। আপনারা এই ধাক্কাগুলো সামলাচ্ছেন কিভাবে? সাধারণত প্রতি রাত্রে ঢাকা মহানগর এলাকায় বর্তমানে 250টার অধিক পেট্রোল টিম থাকে এবং এই ক্ষেত্রে এইসব পেট্রোল টিমগুলো যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা সেটা মনিটরিংয়ের জন্য একটা সুন্দর কিন্তু মনিটরিং মেকানিজমও কিন্তু রয়েছে। মানে পেট্রোলিং আগের থেকে বেড়েছে, তার মানে এটা বলতে অবশ্যই চাচ্ছেন। মনিটরিং মেকানিজমের মধ্যে প্রত্যেক যে ডিভিশন আছে, ক্রাইম ডিভিশন, তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদের যে পেট্রোল কার্যক্রমগুলো সেগুলো মনিটরিং করে থাকেন। এর বাইরে সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর থেকে একটা টিম থাকে, তাদের কাজ হচ্ছে সারা রাতে যেসব টহল কার্যক্রমগুলো থাকে এবং চেকপোস্টগুলো থাকে তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, তাদের যে অধিকৃত যে এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাগুলোর মধ্যে তারা সক্রিয় রয়েছে কিনা সেই ব্যাপারগুলো নজরদারি করার জন্য। এবং এটা একটা সুন্দর একটা মনিটরিং মেকানিজম রয়েছে এবং এটার একটা প্রতিদিন সুন্দরভাবে প্রতিবেদনও দাখিল করতে হয়। তো অতএব এখানে কেউ আপনার দায়িত্ব থাকলেও আপনি দায়িত্ব অবহেলা করলেন, এই সুযোগটা খুব কম এবং এটা নিশ্চিত করা হয় প্রত্যেকটা টিম যেন মাঠে রয়েছে এবং সেটাই বর্তমানে প্রচলিত আছে এবং এই ক্ষেত্রে কোনো রকমের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। দর্শক সারি থেকে একটু প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছিলাম, ওখান থেকে উপরে একটু নিয়ে আসি। আমি মোহাম্মদ শিহাব শাহরিয়ার, ইউল্যাবে বর্তমানে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি। আমার ডিএমপি ডিসি মিডিয়ার ওনার কাছে হচ্ছে আমার প্রশ্নটা। তো ডেভিল হান্ট তারা হচ্ছে কর্মসূচি ঘোষণা করছে। ডেভিল হান্টের আমি একটু যদি বলি যে 5 আগস্টের আগে যে ডেভিলরা যারা ছিলেন তাদের যে দৌরত্বটা ছিল, সেটা তাদের দৌরত্ব সম্ভব হয়েছে অবশ্যই যে পুলিশদের ইনডিরেক্টলি অর ডিরেক্টলি সাপোর্টে। যদি সেটা না হতো তাহলে তারা তো দৌরত্ব থাকতো না। এবং 5 আগস্টের পর আসলে সব থানার পুলিশদের তো চেঞ্জ করা সম্ভব হয় নাই, কিংবা ওসি যারা আছেন কিংবা ইন্সপেক্টর যারা আছেন তাদেরকে চেঞ্জ করা সম্ভব হয় নাই। কিছু ক্ষেত্রে মিডিয়াতে যারা আসছে কিংবা কয়েকটি মূল থানাতে দেখা গেছে যারা ফোকাসে ছিল সেগুলোতে চেঞ্জ করা হয়েছে, কিন্তু সারা দেশে কিন্তু আগের পুলিশরাই রয়ে গেছে। সেই যারা হচ্ছে আগের ডেভিলদেরকে হচ্ছে সাপোর্টিভ ছিল তাদের প্রতি, যাদের কারণে দৌরত্বটা ছিল ডেভিলদের, বর্তমানে সেই পুলিশদের দিয়ে আপনারা বর্তমানে এই তথাকথিত ডেভিল হান্ট কর্মসূচি কিভাবে পালন করবেন, অর্থাৎ বর্তমানে ডেভিলদের কিভাবে ধরবেন? তারা তো সেই আগের ক্ষমতাবানদেরই হচ্ছে পক্ষে থাকবে। আরেকটা প্রশ্ন নিয়ে আসবে একটু, আমি একটু ওনার প্রশ্নটার উত্তর দিয়ে দিই আগে। ধন্যবাদ জনাব শাহরিয়ার, আপনি যে প্রশ্নটা করেছেন এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই যৌক্তিক। আসলে পুলিশকে কাজ করতে হয় সুনির্দিষ্ট আইন এবং বিধি মোতাবেক, আইনের বাইরে যাওয়ার বা বিধির বাইরে যাওয়ার সুযোগ নাই। আমার যে যেখানে দায়িত্বরত থাকুক না কেন তাকে তার সুনির্দিষ্ট কিছু কার্যাবলী রয়েছে, সেই কাজগুলোর মধ্যে তাকে যেতে হয় এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা আগে বলেছেন ডেভিলদেরকে প্যাট্রোনাইজ করেছে নানাভাবে, তাদেরকে দিয়ে আমি আবার সেম কাজ কিভাবে করাবো, ডেভিল তাদের হান্ট করাবো কিভাবে? আসলে প্রত্যেককে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এখানে এরকম বিতর্কিত যারা রয়েছেন তাদেরকে আপনারা দেখেছেন, তাদের ব্যাপারে তাদের অবস্থানটা কি। আমরা এরকম বিতর্কিত বা বর্তমানে যারা রয়েছেন তাদের মধ্যে এরকম কিন্তু আমরা দেখছি না। তো আমরা এ ব্যাপারে খুব সচেতন রয়েছি এবং কোনোভাবেই যেন কেউ এই যে পূর্বাপর যারা এরকম যাদের ব্যাপারে সমালোচনা ছিল তাদেরকে দিয়ে এইসব কাজ করানোর ক্ষেত্রে কিন্তু খুব একটা দেখা যায় না। কারণ ওইখান থেকে একটু ওনার প্রশ্ন নিয়ে আসি। আমার নাম কাজী ফয়সাল, আমি চ্যানেল 24-এ স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি। তো আপনাদের গতকাল একটি তথ্য ছিল গ্রেফতার ও উদ্ধার সংক্রান্ত তথ্য, যেখানে বলা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্টে আপনারা 343 জনকে গ্রেপ্তার করেছেন এবং দ্বিতীয় নম্বরে যেটি বলেছেন যে অন্যান্য মামলা ওয়ারেন্ট মূলে 1178 জনকে গ্রেপ্তার করেছেন। এখানে আপনারা একটু আমাদেরকে বলবেন, আমরা কনফিউজ যে আসলে ডেভিল কারা। আপনারা যেহেতু এখানে দুইটাই পার্ট করেছেন, তো
তো কাদেরকে আপনারা ডেভিল বলছেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আলামত, তাদের কাছে আপনারা যে আলামত পাচ্ছেন এর মধ্যে 9 নম্বরে যেটি আমরা দেখছি যে 8টি লাঠি উদ্ধার করা হয়েছে। তো লাঠি উদ্ধার করা হয়েছে এবং ছুরি উদ্ধার করা হয়েছে 3টি। এখন এই লাঠিগুলো আসলে ডেভিলদের কিনা বা কারা ইউজ করছে, কিভাবে এগুলো আপনারা আলাদা করছেন সেই একটা বিষয়। আরেকটি হচ্ছে গত কয়েকদিন আগে রায়ের বাজারে বোর্ডঘাটে একটি ঘটনা ঘটে যেখানে শুধুমাত্র পুলিশ অভিযানে গিয়েছিল, সেখানে পুলিশের উপর হামলা হয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করেছে। এখন ঘটনা হচ্ছে সেখানে 4 জন পুলিশ আহত হয়েছে, পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। এখন তাহলে কি পুলিশের সক্ষমতা এখনও ফিরে আসেনি? বিষয়টি কি এরকম যে আপনারা সক্ষমতা এখনও ওইভাবে আপনারা কাজ করতে পারছেন না, সেজন্য অন্য বাহিনীর সহযোগিতা নিতে হচ্ছে, এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু জামিনে বের হয়ে এসছে এবং তারা বেশ আপনি গত কয়েকদিন আগে এলিফ্যান্ট রোডে একটি মার্কেটের দ্বন্দ্ব নিয়ে কিন্তু সেখানে শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপ এবং পিচি হেলাল গ্রুপ তারা কিন্তু সংঘাতে জড়িয়েছে এবং যেটির রেস ধরে নিউ মার্কেট থানায় হামলা হয়েছে। এই যে ঘটনা এতদূর পর্যন্ত গড়াচ্ছে এবং এখন পর্যন্ত সেই শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু বাইরে, তাহলে তাদেরকে মনিটরিং করবে কারা? এই দায়িত্ব কাদের? নিশ্চয়ই অনেকে বলবে পুলিশ কি সেই দায়িত্ব পালন করছে কিনা, সেই বিষয়গুলো বলবেন। আর কিশোর গ্যাং ছিনতাই কিন্তু অনেকটা এখনও কমেনি। এর আগে আমরা দেখেছি, আমি নিজেও রিপোর্ট করেছি বিগত সরকারের আমলে, যে কবজি কাটা গ্রুপ মোহাম্মদপুরে, যেখানে কবজি কেটে টিকটক করা হয়, সেই কবজি কাটা গ্রুপেরই কিন্তু তৎপরতায় গত কয়েকদিন আগে রাজধানীর আদাবরে একজনের কবজি কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। সেই যে আগের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, তাহলে তো একই রকম হলো, তাহলে পরিবর্তন আসলে কোত্থেকে? এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল ভাই, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আমি শেষ থেকে শুরু করি। সেটা হচ্ছে কবজি কাটা গ্রুপের কথা বলেছেন। এই আদাবরে যে ঘটনাটা ঘটেছিল একটা কবজি কাটা সংক্রান্তে, আপনারা জানেন এই সংক্রান্তে 4 জন আসামিকে আমরা কিন্তু গ্রেফতার করেছি, যারা ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। 4 জনকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আর আরেকটা যেটা বললেন, এলিফ্যান্ট রোডে যে ঘটনাটা ঘটেছিল, এলিফ্যান্ট রোডে যে 2 পক্ষ আধিপত্য বিস্তারকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল এবং এই ঘটনার পরবর্তীতে একটা মামলা রুজু হয় নিউ মার্কেট থানায়। এই মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে এই ঘটনার সাথে যারা জড়িত ইতিমধ্যে প্রায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এর মধ্যে অনেকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছিলেন ডেভিল হান্ট, আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু লোকজন নানা রকম তৎপরতার মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা এসব কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। আমরা এই ডেভিল বলতে তাদেরকেই বোঝাচ্ছি যারা বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত এবং বিভিন্ন হিংসাত্মক, বিদ্রুপাত্মক এসব কর্মকাণ্ডের মাধ্যমে যারা বিভিন্ন অপকর্ম করছে, বিভিন্ন ডিভিশন তৈরি করছে মানুষের মধ্যে, তাদেরকেই বোঝাচ্ছি। আর যখন একটা দুষ্ট লোকের আস্তানায় একটা লাঠি থাকে, সেটাও কিন্তু একটা মামলার আলামত। তো ওই হিসাবে একটা লাঠিকেও আমরা ক্ষুদ্রভাবে দেখার কোনো সুযোগ নেই। তো ওই হিসাবে আমরা যদি লাঠি বলেন, এখানে যদি কোনো একটা ছোড়া চাকু বলেন, এটাও কিন্তু একটা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসাবে থাকে। এই জন্য অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ আলামতের মতোই এইসব আলামতকেও আমরা আসলে মামলার আলামত হিসেবে নিয়েছি। এই জন্য এগুলো উদ্ধার হিসেবে দেখানো হয়েছে। শীর্ষ সন্ত্রাসীদের একটা প্রসঙ্গ এনেছিল। হ্যাঁ, শীর্ষ সন্ত্রাসী বলেন, যে কোনো সন্ত্রাসী বলেন, তারা আমাদের নজরদারির মধ্যেই থাকছে। তাদের যে কেউ যদি কোনো রকমের অপতৎপরতা চালানোর চেষ্টা চালায়, তাদেরকে আমরা কিন্তু তারা চালাচ্ছে তো, মানে পত্রিকাগুলি নিউজও করছে যে শীর্ষ সন্ত্রাসীরা চালাচ্ছে, তাদের পরিচয় দিয়ে নীলক্ষেতে দোকান দখলের চেষ্টা হয়েছে। আমি যেমন সুইডেন আসলামেরটা আমি নিজে দেখলাম যে ফার্মগেটে তিনি পোস্টার বিলি করে বেড়াচ্ছেন। না, আমরা তো বলেছি যে যারাই যে ঘটনা ঘটানোর চেষ্টা করুক না কেন, যেটা এলিফ্যান্ট রোডে যে ঘটনাটা ঘটেছে, আমরা কিন্তু কাউকে ছাড় দিইনি। আপনার একটা ব্যক্তিগত অভিমত জানতে চাচ্ছিলাম, ডেভিল হান্টটা কি একটু বেশি দেরিতে শুরু হয়ে গেল নাকি? মানে 6 মাস আমি সুযোগ দিলাম সবাইকে ঘোরাফেরা করার, পালালো দেশ থেকে, তারপর বললাম যাচ্ছে একদিন শুরু করি। আসলে বিষয়টা তারা, আমরা তো আমাদের রুটিন মাফিক যে আমাদের উপর যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো করছি। তার বাইরে যখন কোনো একটা বিষয় উদ্ভব হয়, সেই বিষয়টাকে আমরা সামাল দেওয়ার জন্য আমরা আরেকটু আমাদের হয়তো কিছু কৌশলগত কারণে পরিবর্তনের মাধ্যমে যে আমরা যে আমাদের যে চলমান যে অভিযান, সেটাকে আরেকটু বেগবান করার জন্য
যে আমাদের যে প্রচেষ্টা সেটাই আপনি বলতে পারেন এখানে। জনাব রেজাউল করিম সোহাগ, আপনার কাছে আসতে যাচ্ছিলাম। মানে বাংলাদেশে পুলিশকে নিয়ে অনেক অভিযোগ আছে, সাবকন্টিনেন্টে অবশ্য প্রায় প্রতিটা দেশে আছে। তো এরপর পুলিশ সংস্কার কমিশন হলো, তারা বেশ কিছু প্রস্তাব দিল। আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীকে আসলে কিভাবে দেখতে চান, এবং পুলিশ সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল তাতে কি আপনার কাছে মনে হচ্ছে যে বাহিনী হিসাবে পুলিশের বিরুদ্ধে যেটাকে বলা হয় যে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে দিনের পর দিন, সেখান থেকে বের হয়ে আসবার সুযোগ তৈরি হবে নাকি? পুলিশও তো চায় না যে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হোক, তাই না? বিষয়টা তো এমনই। আচ্ছা, হ্যাঁ, আমাকে যদি যে কেউ যদি জিজ্ঞেস করে আসলে আপনি কেমন পুলিশ চান, সেটা যদি আমার একদম ডিরেক্টলি আমার অ্যান্সার হবে যে আমরা দুইভাবে চাবো। একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভটা কি? যেমন একটা ক্রাইম যাতে সংগঠিত না হতে পারে সেই বিষয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে রিঅ্যাক্টিভ কি? যখন কোনো একটা অপরাধ হয়ে যাবে, পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকে এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে ক্রাইম হচ্ছে না বা ক্রাইম আমি পুরোপুরি প্রিভেনশন করছি, এটা কেউ বলতে পারবে না। এজন্য আমাদেরকে দুইটা জিনিস মাথায় রেখে কিন্তু এগোতে হবে। একটা হচ্ছে যেটা বললাম প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ। এবং প্রোঅ্যাক্টিভ জিনিসটা কীরকম, সেটা হচ্ছে যেমন আমাদের পুলিশের যতগুলো আইন আছে সেগুলো আমরা দেখি যে ম্যাক্সিমাম অনেক আগের, ব্রিটিশ আমলের। এবং ব্রিটিশ আমল পুলিশ বাহিনীটা গঠন করছিল হচ্ছে আপনার একটা গ্রুপকে দমন করার জন্য। তো সেই আইন নিয়ে আসলে আমরা খুব বেশি এগোতে পারবো না। এজন্যই ওই সব আইনে কী কী লুপহোলস আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এবং যেটা বললাম, এগুলো হচ্ছে আমার প্রোঅ্যাক্টিভ জিনিস। প্রত্যেকটা জিনিস আপনি যদি পেনাল কোড বলেন, দণ্ডবিধিতে প্রত্যেকটা ক্রাইমের পানিশমেন্ট ব্যবস্থা দেওয়া আছে। তাহলে সেই পানিশমেন্টগুলো পরিমাণে কিন্তু অনেক কম, আবার অনেক কম ক্রাইমের পানিশমেন্ট অনেক বেশি। তো প্রথমত আমাদেরকে ওই সব জায়গায় চেঞ্জ আনতে হবে, ওই সব জায়গায় পরিবর্তন আনতে হবে। সেকেন্ডলি হচ্ছে একটা ক্রাইম সংঘটিত হওয়ার পরে আমরা কত দ্রুত রেসপন্স করতে পারি সেই বিষয়ে কাজ করতে হবে। আমি এই পর্যায়ে একটু দর্শকদের থেকে আবার প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম, ওখান থেকে একজন নিয়ে নেই। আসসালামু আলাইকুম একটু স্যার, সংক্ষেপে করবেন। আমি সাদ বিন আব্বাস সানিম, ইউল্যাব ইউনিভার্সিটিতে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে পড়ালেখা করছি। আমার প্রশ্নটা হচ্ছে, সোহাগ স্যার একটু আগে বললেন যে পুলিশ অনেক আসামি ধরছে, বাট কোর্টে গেলে সেটা খারিজ হয়ে যাচ্ছে কারণ মামলাটা খুব শক্ত হচ্ছে না। কোর্টে গেলে তারা খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাচ্ছে। তো আমরা 36 জুলাইয়ের পরেও দেখছি পুলিশ অনেক আসামি ধরছে যারা সরাসরি ছাত্রদের হত্যার সাথে জড়িত ছিল, এবং তাদেরকে এমন মামলা দেওয়া হচ্ছে যে তারা খুব সহজেই ছাড়া পেয়ে যাবে। এমনও হয়েছে একজন দিনাজপুরে বাড়ি, তার মামলা দেওয়া হয়েছে আসাদ গেটে হত্যা মামলা। তো এটা খুব সহজেই সে ছাড়া পেয়ে যাবে, এটা স্বাভাবিক। তো এটা কি পুলিশ সাহায্য করছে না এমন মামলা দিয়ে? বুঝেছি, চার্জশিট শক্ত হচ্ছে না। আরেকটা প্রশ্ন একটু নিয়ে আসতে যাচ্ছিলাম, ওখান থেকে একটা নিয়ে নেই। আমার নাম হচ্ছে শামীম হোসেন সোহাগ, আমি ইউল্যাবের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগে পড়াশোনা করছি। আমার প্রশ্নটা হচ্ছে, সানিম ভাই যেটা বললো যে তারা মামলার বাণিজ্যটা আসলে কিভাবে করে, যেমন আমাদের গণমাধ্যমে যেহেতু পড়ি, গণমাধ্যম প্রতিনিয়ত দেখা হয় এবং অনেকটা টেলিভিশনে দেখি তারা মামলা বাণিজ্যের লিপ্ত হচ্ছে। মামলা বাণিজ্যের অভিযোগ আছে এবং পলিটিক্যাল পার্টির সাথে যেমন মামলা বাণিজ্য করছে। এই তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। যেমন আমরা দেখবো যে কোনো মামলা 200 মামলা দিয়ে দিচ্ছে অজ্ঞাত নামে, এটা হচ্ছে অনেক নিরীহ মানুষ, এইটাতে তারা পুলিশের সাথে হয়তো আমার সম্পর্ক খারাপ হয়েছে ফাঁসাই দিয়ে দিচ্ছে বা টাকার ডিল করছে অনেক পুলিশ কর্মকর্তা। আর একটা বিষয় হচ্ছে পুলিশের সাইবার ইউনিট রয়েছে, আর যখন কোনো মব বা কিছু একটা হচ্ছে এরা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে করছে। এক্ষেত্রে আসলে সাইবার টিম কি করে, পুলিশের সাইবার টিম? আর একটা হচ্ছে আমাদের নিরাপত্তার বিষয়। বললো যে টহল পুলিশ প্রায় 200 বা বেশি টহল গাড়ি রয়েছে এখন বর্তমান রাতে। আমি যে ডিসি মহোদয় রয়েছে, আমি তাকে বলবো আমি আর আপনি মোহাম্মদপুর বেরিবাদ থেকে ঢাকা উদ্যান যাব একজন সিভিল সিটিজেন বা সাদা পোশাকে, হয়তো আপনার কোপ দিবেন হলে আমার দিবে, বা দুজনে একসাথে ছিনতাইকারী সম্মুখীন হব। এক্ষেত্রে তারা টহল পুলিশ কী করছে? আমরা জানি মোহাম্মদপুরের বেরিবাদ বা মোহাম্মদপুরের ছিনতাইকারী বেশি হয়, ওই ক্ষেত্রে একটু বাড়াই দেওয়া যায় পুলিশ, কিন্তু না, একটা হয়তো টহল পুলিশ দেয়, তারা হচ্ছে যে মোড়ে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, ডিউটি শেষ, আচ্ছা বাসায় যায় ঘুমিয়ে যাই। এইটাই আসলে পুলিশ করে বাংলাদেশে বর্তমান পুলিশ। ধন্যবাদ। তাহলে ভাই আপনার কাছে। ধন্যবাদ। আপনাদের দুজনের একই প্রশ্ন ছিল, জনাব সানিফ এবং জনাব শামীম, যে মামলায় আসামিদের জামিন পাওয়ার সংক্রান্তে। আমরা জানি মামলা দুটো জায়গায় রুজু করার বিধান রয়েছে প্রচলিত নিয়মে, একটা হচ্ছে থানায় আর একটা হচ্ছে কোর্টে। তো যেসব মামলায় এখানে আসামিরা জামিনের কথা আসছে, সেসব মামলায় দেখা যাচ্ছে যখন 5ই আগস্টের পর কিছু একটা সময় ছিল, একটা আমরা ক্রান্তিকালীন সময় যেটা বলেছি, তখন কিন্তু অনেকেই অনেকভাবে মামলা করেছে। এই যে একজন প্রসঙ্গে তো বললেন যে দিনাজপুরে থাকেন, তার নামে ঢাকায় মামলা হয়েছে, উনি ঢাকায় আসেননি কখনো। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তিনি জামিন পাচ্ছেন।
আর যখন পুলিশের কাছে কেউ মামলা নিয়ে আসে, পুলিশের কাছে কিন্তু ওই যে প্রত্যেকের জড়িত থাকার বিষয়গুলো ওভাবে তদন্ত করে দেখার সুযোগ নেই। মামলা যে কেউ করতে পারেন, মামলার যে সত্যতা সেটা যাচাই করার জন্যই কিন্তু পুলিশের কাছে তদন্তটা থাকে। তদন্ত করে আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করি মামলায় কার সংশ্লিষ্টতা ছিল, আদৌ ছিল কিনা। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক এজাহারনামী আসামি তাদের ওরকম সংশ্লিষ্টতা না থাকলে বিজ্ঞ আদালত সেটা বিবেচনা করে তাদেরকে জামিন দিয়ে দেন। তো এই কারণে জামিন হতে পারে, এটা একটা কারণ। আর দ্বিতীয় একটা কথা বলেছেন অনেকে, মামলা বাণিজ্য। আসলে মামলা বাণিজ্য করার সুযোগ নেই। মামলা বাণিজ্য যদি কেউ করে থাকেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। পত্রিকাগুলো একেবারে তথ্য প্রমাণ সহ প্রত্যক্ষভাবে আমি বলি, অভিযোগ আছে যে বিএনপির লোকজনই এখন করাচ্ছে, আগে আওয়ামী লীগের লোকজন করাতো, এখন বিএনপির লোকজন। এরকম যদি সুনির্দিষ্ট কারো অভিযোগ থাকে আমরা বলবো। কোথায় জানাবো অভিযোগটা? যেমন আমাদের থানায় মামলাগুলো হয়ে থাকে, থানায় যদি কেউ এরকম অনিয়ম বা অনিয়মের সাথে জড়িত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসির কাছে কিন্তু অভিযোগটা দিতে পারেন। এখন হলো উন্মুক্ত তথ্যের যুগ, এখানে কমিশনারের নাম্বারও পর্যন্ত সবার কাছে যে কেউ রিচ করতে পারে যে কোনো সময়। অতএব কেউ যদি এরকম কোনো কিছু তার কাছে তথ্য থাকে, হ্যাঁ অমুক জায়গায় মামলা নিয়ে এরকম কিছু অনিয়ম করা হয়েছে বা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে, সেই ক্ষেত্রে মামলার বাদী যেমন অভিযোগ করতে পারেন, মামলায় যারা বিবাদী রয়েছেন তারাও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে পারেন। তাহলে এখানে কোনো রকম অনিয়ম বা অন্য কিছু করার কোনো সুযোগ থাকবে না। আর একটা বিষয় বলেছেন যে সাইবার ইউনিটের বিষয়টা আমি বলে রাখি। সাইবারে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়াতে মানুষজন ইচ্ছামতো তাদের আবেগ অনুভূতি যেটাই বলেন ব্যক্ত করে। অনেক সময় কেউ একটা সত্যকে অন্যভাবে উপস্থাপন করেন অথবা মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করেন যেটা মনে হয় আপাত দৃষ্টিতে সত্য, বা অনেকেই সেটা ঠিকভাবে না বুঝে এটাকে সত্য বলেও মেনে নেন। তো এই ক্ষেত্রে আমরা বলবো, যারা বিশেষ করে ইয়াং জেনারেশন আপনারা যারা এখানে রয়েছেন, আপনারা যে কেউ যে কোনো একটা কিছু জিনিস পোস্ট করলে সেটা সাথে সাথে না বুঝে, না জেনে, না শুনে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আপনারা যথেষ্ট ম্যাচিউরড, আপনারা দেশকে পথ দেখাচ্ছেন, দেশকে সামনে নেতৃত্ব দিবেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যে কোনো কিছু সাইবার জগতে আসলেই সেটা অবশ্যই ভেবেচিন্তে বুঝে শুনে সেটা নিয়ে রিয়েক্ট করবেন। তাহলে কিন্তু আমাদের এই কাজটা বা কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকে না। আর এই ক্ষেত্রে আমরা সাইবার মনিটরিং করে থাকি, আমাদের সাইবার পুলিশ ইউনিট রয়েছে, তারাও কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে। আর একটা বিষয়, নিরাপত্তার বিষয়ে যেটা বললেন, ডিউটিতে থাকালীন সময়ে কিন্তু তার বাসায় গিয়ে ঘুমানোর কোনো সুযোগ নেই। আমি যেটা বললাম, কারো যদি রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত একটা এলাকায় টহল কার্যক্রমের দায়িত্ব থাকে, তাকে কিন্তু ওই পুরোটা সময় কিন্তু ওই মাঠেই থাকতে হয়। উনি বলছেন যে একেবারে আসলে খুব ক্রাইম জোন এলাকা, যে ওখানে একটু বাড়ানো যায়। হ্যাঁ, ক্রাইম জোন আছে আমাদের সেখানে, যে সব ক্রাইম জোন এরিয়া রয়েছে এগুলো আমরা বিশেষভাবে আমরা মাথায় রাখি এবং সেই অনুযায়ী কিন্তু টহল কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে। আমি জাস্ট গত 1 সপ্তাহ আগে আমি নিজেই এরকম ঢাকা শহরের আমাদের যে রাত্রিকালীন যে টহল কার্যক্রম সেটা তদারক করার জন্য গিয়েছিলাম, এবং সমগ্র ঢাকা শহর বলতে গেলে আমি একবার অন্তত রাউন্ড দিয়ে আসছি যে আমাদের টিমগুলো কাজ করছে কিনা। এবং এক্ষেত্রে আমি ইতিপূর্বেও বলেছি, একটা মনিটরিং মেকানিজমের মধ্যে কিন্তু রয়েছে। অতএব কেউ একটা সময়, তার যে সময়টুকু আছে দায়িত্বপূর্ণ সময়, সেই সময় তার বাসায় যাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসবো। আমি হচ্ছে কাউসার শিকদার, বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিএসি নিয়ে পড়তেছি। তো স্যার বলছেন হচ্ছে বিশেষ যে জায়গাগুলোতে হচ্ছে ক্রাইম বেশি হয়। তো আমি গতকালকে ট্রাফিক অ্যালার্ট গ্রুপে দেখলাম যে মানুষ নিজেরা পোস্ট করে বলতেছে সবাই একটু এয়ারপোর্ট রোড থেকে সাবধানে থাকবেন, কয়েকজন অস্ত্র হাতে ঘুরতেছে। অ্যান্ড এটা 1 দিন 2 দিনের ব্যাপার না, রেগুলারলি এরকম পোস্ট দেখা যায় নেটিজেনদের থেকে। তো ডিএমপি এখানে কি করতেছে, মানে মানুষকে ফেসবুক গ্রুপ থেকে অ্যালার্ট হতে হচ্ছে যে এয়ারপোর্ট রোডে এখন না যাওয়াটাই বেটার, ওখানে কয়েকজন এখন ছিনতাইকারী ঘুরতেছে। আমি বর্তমানে শনিয়াকড়া থাকি। রিসেন্টলি আমাদের ধনিয়া কলেজের সামনে হচ্ছে একজন ছেলেকে সন্ধ্যা 7টায় মোস্ট প্রবাবলি পাবলিক প্লেসে কোপায় মারা হয়েছে। তো ওইটার একটা পাবলিক প্লেসে, একটা কলেজের সামনে, ওখানে অনেক বেশি খাবারের দোকান টোকান আছে। সো যদি পুলিশ সেফটিটা এনশিওর না করতে পারে, একটা মানুষের সাহস কীভাবে হয় যে একজন মানুষকে যে কোপায়া পাবলিকলি মারার। অ্যান্ড যিনি হত্যাটা করছেন, আমি যতটুকু বের করছি যে বা নিউজগুলোতে দেখছি, যিনি হত্যাটা করছেন উনি কিন্তু ওনার বাবা আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল। তো এখন পর্যন্ত পলিটিক্যাল পাওয়ার ইউজ হচ্ছে।
আর এখন স্যার হয়তো বলতে পারেন যে মামলা হয়েছে, হয়তো বা কয়েকজনকে ধরা হয়েছে। তো স্যারের একটা কোশ্চেন ছিল সোহাগ স্যারের, যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, ঠিক আছে? তো কত দিন লাগবে এটা হতে? মামলা তো অনেকই হয়। সাগররুনির ব্যাপারটাই যদি দেখি, আমার ফেসবুক ফ্রেন্ড হচ্ছে মেঘ, সাগররুনি স্যারের হচ্ছে ছেলে। তো ও গতকালকে একটা পোস্ট করছে, গতকালকে 13 বছর হয়েছে। তো ও ক্লিয়ারলি বলছে এই পোস্টে ওর আক্ষেপগুলো, যে 13 বছর অলরেডি হয়ে গেছে। তো স্যারকে আমার কোশ্চেন, যে কতদিন হলে বুঝবো যে না এখন টাইম হয়ে গেছে, যে মামলাটার এখন রাইট টাইম, যে এখন পুলিশ অ্যাকশন নেবে? বুঝেছি। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছি, একটু সংক্ষেপে। আমি জানি না এটা কোন গ্রুপ থেকে আপনি অ্যালার্টটা পেয়েছেন, ট্রাফিক যেখানে অ্যালার্ট গ্রুপ, ওই ফেসবুকে খুব অ্যাক্টিভ, মানে সেখানে অনেক তথ্য পাওয়া এটা যায়। কি সরকারি আমাদের হ্যাঁ, মানে নেটিজেনরা, মানুষজন, তাহলে সাধারণ মানুষ এটা সেখানে তাদের এক্সপেরিয়েন্স, এটা আমার জানা নেই, এটা আমি একটু খোঁজখবর নিয়ে দেখব। আর যেটা দুনিয়াতে যেটা ছাত্র মারা গিয়েছিল, এই ছাত্র হত্যার ঘটনায় কিন্তু 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যারা সরাসরি এই অপরাধে জড়িত ছিল, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, সেটা বলছিল যে স্যার কখন বলবো যে আসলে ন্যায় বিচার দেরি হচ্ছে সাগররুনির কেসের ক্ষেত্রে? এটা তো প্রত্যেকটা আসলে আমরা বিভিন্ন আইন দেখি, প্রত্যেকটা আইনের মধ্যে কিন্তু অনেক ডিউরেশন দেওয়া থাকে, এতদিন এটা শেষ করতে হবে। তো অনেক সময় আমরা যেটা দেখি যে আসলে ওই টাইমের মধ্যে শেষ হয় না। এখানে আমাদের আরও অনেক সমস্যা থেকে থাকে, সেগুলো আমাদেরকে দূর করতে হবে। যেমন আমি যদি পুলিশের এক্সাম্পল দিই, পুলিশের একটা কমন অনেক কিছু দেখা যায় যে আইইউ পরিবর্তন হয়ে যায়, ইনভেস্টিগেটিভ অফিসার। আজকে উনি মামলাটা ডিল করতেছেন, সে হঠাৎ করে তার ট্রান্সফার হয়ে গেল, তাহলে সেই মামলাটা আরেকজনের উপর যাচ্ছে। তাহলে সেই সুযোগে বিবাদী কী করতেছে? সেই সুযোগটা ইউজ করতেছে বা মিসইউজ করতেছে। তাহলে ওই জায়গায় বিবাদী বা যারা বলি বিবাদী যাতে সেই সুযোগটা ইউজ না করতে পারে, সেভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। অ্যাট দ্য সেম টাইম যারা সবাই যারা জুডিশিয়াল বডি থাকবে, জনগণের তো কোনো ইয়া নেই, মানে আমাদের হস্তক্ষেপ করার কোনো ওয়ে নেই যে কে কোন মামলার কোন পুলিশ অফিসার হচ্ছে এটা হ্যান্ডেল করতেছে। সো এটা আমাদের জনগণের দেখার ব্যাপার না। সো কোশ্চেনটা স্যারের কাছে। সো এটা তো এই জন্যই যে আমি বললাম, আমি তো প্রথমে একটা বললাম যে পিপল আর দ্য পুলিশ, পুলিশ আর দ্য পিপল। যদি এটা আমার দায় না, এই যে আমরা সবসময় বলি না, আমরা সবাই নিজেদেরকে দায় থেকে সরাই ফেলি। হ্যাঁ, যেমন একজন ক্রাইম করতেছে, একজন ডুবে যাচ্ছে, আপনার দুইটা অপশন হয়, আপনি তাকে বাঁচাবেন আর একটা বাঁচাবেন না। আপনি তাকে না বাঁচাবেন, তাহলে আপনাকে আইন জিজ্ঞেস করবে তুমি কেন বাঁচাও নাই, এটার জন্য তুমি দায়ী, আমি কোনো জিজ্ঞেস করবো। কিন্তু আপনি মোরাল সেন্স আপনি হেরে যাবেন, যেটা আমরা এথিক্স বলি। এই যে আপনি বললেন যে আমি কেন এটা করবো বা আমি কেমনে বুঝবো, বা পুলিশ, এটা তো পুলিশের বিষয়। এইভাবে না বলে আমরা যদি বলি না আমি পুলিশকে হেল্প করব, এই জায়গা থেকে পুলিশকে বের হয়ে আসে সেই বিষয়ে আমি সাজেশন দিব, আমি যারা জুডিশিয়াল বোর্ড যারা থাকে তাদেরকে আমি সাজেস্ট করব, তাহলে তারাও আমার কাছ থেকে কী নিতে পারে, একটা প্ল্যানিং নিতে পারে। কারণ আপনি জানেন যে এখানে জাজদের অনেক ডিসক্রিশনের পাওয়ার থাকে, তারা অনেক সময় অনেক সিদ্ধান্ত তারা নিজেরা ভালো মতো চিন্তা করে, অবজার্ভ করে অনেক কিছু করতে পারে। যেমন একটা যখন বিচার শুরু হয়, আদালত কি আমার কথা শুনবে, পুলিশের কথা শুনবে? সে সব কিছু শুনে এটাকে আমরা বিচার্য বিষয় বলি, ফ্যাক্টিং ইস্যু বলি, যেখানে সে অফেন্ডারের কথা শুনবে, ভিকটিমের কথা শুনবে, উইটনেসের কথা শুনবে, পুলিশের কথা শুনবে, শেষে সে একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাবে, সেটাকে আমরা রায় বলি। তাহলে আমরা যদি সবাই সব জায়গা থেকে আমরা যদি হেল্প করতে পারি, তাহলে এই সব সমস্যা সমাধান বের হয়ে আসবে। এই যে অজ্ঞাত অনেক আসামি হচ্ছে, যেমন সংবাদ মাধ্যম যদি সেগুলোকে নিখুঁতকর বিশ্লেষণ করে, সেটা বিশ্লেষণ করার জন্য স্টুডেন্টদেরকে এঙ্গেজমেন্ট করে, বিজনেসম্যানদেরকে এঙ্গেজমেন্ট করে, যারা প্রেশার গ্রুপ আছে তাদেরকে এঙ্গেজমেন্ট করে, এনজিও কর্মকর্তা, মানবাধিকার কর্মকর্তা, সবাইকে সাথে নিয়ে যদি একটা ভালো আউটকাম দেওয়া যায়, একটা ভালো কমিটির মতো করা যায়, তাহলে পুলিশ তো এই কাজ তারা নিজেরাও এটা ইজিলি সলভ করতে পারবে। আমরা স্যার আলোচনার প্রায় শেষে চলে আসলাম। আমি আর 2টা প্রশ্ন নিব, নিয়ে আলোচনাটা শেষ করব। ওখান থেকে আমার নাম সজল সাইক, চ্যানেল 24 রিপোর্টার। খুব সংক্ষেপে প্রশ্ন। তালেব ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কিশোর গ্যাং কিন্তু আমরা এখন খুব একটি আলোচিত নাম, তো এটা কেন আসলে একবার নির্মূল করা যাচ্ছে না? এটা বেশ আতঙ্কেরও নাম, কিশোর গ্যাং, বিশেষ করে মোহাম্মদপুর, বেরিবাদ এবং আদাবর, মোহাম্মদপুর এইসব এলাকাতে বেশি দেখা যায়। এটা কেন আসলে মানে নির্মূল করা যাচ্ছে না? কারণ আপনারা তো জানতে পারতেছেন যে কারা এটা করতেছে। তো আদাবরে কিছুদিন মাসখানেক আগে হচ্ছে একজন কিশোর গ্যাংকে ধরা হলো, ওটা আমি কভার করছি। তো সেখানে সে বলতেছে যে ডিবি সুমন নামে একজন, তার তত্ত্বাবধানেই 1-150 ছেলে পেলে আদাবরে গিয়ে এলোপাতারি কোপাচ্ছে। তো এই ডিবি সুমন নাম জানার পরেও তাকে র্যাব হচ্ছে গত পরশুদিন ধরছে। তো কেন এত সময় লাগলো? একটা আপনার কাছে একটা কোশ্চেন, আর সোহাগ স্যারের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসীরা 5ই আগস্টের পর থেকে ছাড়া পাচ্ছে, মানে আপনার কাছে কি মনে হয় যে তারা কেন ছাড়া পাচ্ছে? কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা,
এবং ভবিষ্যতে এরা আরও উদ্বেগের কারণ হবে কিনা? স্যার আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান আবিদ, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। তো আমার কোয়েশন হচ্ছিল যে আমরা পূর্বে দেখতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের সহায়তায় নানা অপকর্ম হয়েছে। তো আমরা এটা নিশ্চয়তা কীভাবে পাবো যে আগামীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনার হাতিয়ার হিসেবে না বানিয়ে একটা নিরপেক্ষ কীভাবে আইন শৃঙ্খলা বাহিনী পাবো? আচ্ছা। না, আর কোনো প্রশ্ন নেব না আপনার কাছ থেকে, খুব সংক্ষেপে, আসলে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আমি প্রথমে সজল ভাইয়ের যে কথাটা বললেন যে কিশোর গ্যাং কেন আছে, আমাদের সাথে আমাদের জনাব রেজাউল ভাই আছেন, যে জুভেনাইল ডেলিনকুয়েন্সি, এটা বিষয়ে ওনারা বলতে পারবেন ভালো, কেন আমাদের এই কিশোর অপরাধগুলো হয়ে থাকে। হ্যাঁ, জানতেছেন যে এরা করতেছে, কারা লিড দিচ্ছে, তো তাদেরকে কেন মাইনরিটির ব্যাপার কোথায় আছে? 18 বছরের কিশোর অপরাধের ক্ষেত্রে আমরা আমাদের যে নিয়মিত যে কার্যক্রমগুলো আমরা সেগুলো করছি এবং অনেককে আমরা আইনের আওতায় সুপর্দ করছি। এই ক্ষেত্রে তাদেরকে যে আমরা যারা বয়স্ক অপরাধী সেই হিসেবে কিন্তু এখানে তাদের ট্রিট করার সুযোগ নেই, তাদেরকে একটু ভিন্নভাবে ট্রিট করতে হয়, তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। সেখানে কিন্তু তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সংশোধনাগারে গিয়ে সংশোধন না হয়ে উল্টা আরও বড় অপরাধী হয়ে বের হচ্ছে, যেটা একেবারেই কাম্য নয়। তো আমরা যেসব অপরাধের কারণগুলো রয়েছে সেই কারণগুলো অনুসন্ধানের চেষ্টা করছি এবং সেইগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সেই চেষ্টায় আমরা করছি, এবং এই যে এই কিশোর গ্যাং যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমি যদি একদম সংক্ষেপে শেয়ার করি, কিশোর অপরাধ এটা আমাদের বিশাল একটা আমাদের স্টাডি থাকে যে কিশোর অপরাধ আসলে কেন বাড়তেছে। এইটার প্রথমত যে আমি দেখি এখানে একটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে একটা বয়স নির্ধারণ নিয়ে একটা সমস্যা হয়ে যায়। কেউ বলে 14 বছর, কেউ বলে 16 বছর, তার আমরা ওদিকে যাই না। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আসলে কিশোর অপরাধগুলো কেন হচ্ছে, তার যদি এখানে আমরা অনেকগুলো কারণ খুঁজে পাই। তার মধ্যে সবচেয়ে একটা বড় কারণ সেটা হচ্ছে একটা স্ট্যাটাস ফ্রাস্ট্রেশন। সেই স্ট্যাটাস ফ্রাস্ট্রেশনটা কি? যেমন আপনার একটা বন্ধুর গাড়ি আছে, আপনার নাই। আপনার একজন বন্ধু ভালো মতো লাইফ লিড করতেছে, আপনি করতে পারছেন না। হ্যাঁ, ঢাকা শহর হচ্ছে একটা বিশাল একটা, যদি বলি এটা একটা কালচারাল মোজাইকের মতো, যেখানে বিভিন্ন মানুষের সংমিশ্রণ। যখন সে দেখতেছে যে আমার ওই বন্ধুর আইফোন আছে, আমার নাই, আমার গাড়ি আছে, আমার নাই, অমুকের বাবার হাজার হাজার টাকা আছে, আমার নাই, তাদেরকে ট্রায়ালে আনতে সমস্যা। পরে আমি বলতেছি, পরে সবাইকে নিয়ে এসে সে যখন চিন্তা করে যে না এটা থেকে সে বের হয়ে আসবে, তখন সে শর্টকাট হতে ধনী হওয়ার জন্য এইসব বিভিন্ন একটা গ্রুপ তৈরি করে। যে সেকেন্ডলি যেটা, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না, যেখানে আমাদের সবচেয়ে বড় বিষয়, যেটা আমি প্রথমে একটু অ্যাড করে দিয়েছিলাম, একটা বয়সের একটা বিষয় আছে। একটা আইন বলতেছে, যেমন পেনাল কোডে একটা জায়গায় বলতেছে 12 বছর, আর বলতেছে 14 বছর, আবার যেখানে শিশু আইন সেখানে ভিন্ন ভিন্ন বয়স দেওয়া আছে। তাহলে আপনি একটা বয়স নিয়ে বিচার করলেন, তাহলে এখানে যারা বিবাদী পক্ষ থাকবে তারা আরেকটা এক্সাম্পল নিয়ে আসবে। মামলা প্রমাণের ক্ষেত্রে একটা বলে প্রিসিডেন্ট, নজির। সেই মামলাগুলো যখন আপনার এখানে প্রমাণ করতে যাওয়া হয়, তখন নজিরটাকে অনেক বেশি এখানে ফোকাস করা হয়, আইনও এখানে অ্যাপ্লাই করা হয়, নজিরটাও দেখানো হয়। এই নজিরটা দেখাতে গিয়েই মামলাটা অনেক ডিলে হয়ে যায়। এবং সেকেন্ডলি যেটা আমরা বলবো, যেমন আমাদের একটা কোর্স আছে অফেন্ডার ট্রিটমেন্ট, যারা অফেন্স করবে তাদেরকে আমরা ট্রিটমেন্ট করব। সেই সুবাদে আমি বিভিন্ন যেখানে রিহ্যাব সেন্টার আছে সেখানে আমার ভিজিট করার সুযোগ হয়েছিল। তার একটাই বলে, সেটা হচ্ছে যখন ছেলে এবং ছেলের বাবা প্রতিদিন যদি অ্যাটলিস্ট ফেস টু ফেস বসে একবেলাও খাবারও খায়, তাহলে তারা কিন্তু অপরাধ করে না। এখন আমাদের ঢাকা শহর বলেন, সিটি কেন্দ্রিক বলেন, এগুলো কিন্তু এখানেই হচ্ছে। বাবাও সরকারি কর্মচারী, মাও সরকারি কর্মকর্তা, বাবা যাচ্ছে একদিকে, মা যাচ্ছে আরেকদিকে, সন্তান যাচ্ছে আরেকদিকে, তাহলে তার ইজি চান্স। অনুষ্ঠানটা আসলে আজকে আচ্ছা, আমি একটা প্রশ্ন এখানে রয়ে গেছিল জনাব মাহমুদুল হাসান আবিদ, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, বর্তমানে আমাদের পুলিশের নেতৃত্বে পরিবর্তন এসেছে। আমাদের যে পরিবর্তিত যে পরিস্থিতি, এইখানে আমরা পূর্বের যে অবস্থান থেকে আমরা যেসব বিষয় নিয়ে আমাদের সম্পর্কে সমালোচনা ছিল, আমরা এখন বর্তমানে পুরোদমে পেশাদারিত্বের সাথে কাজ করছি। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে প্রেক্ষাপটে আমরা বর্তমানে কাজ করে যাচ্ছি, এই ক্ষেত্রে প্রত্যেককে একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তার যে পেশাদারিত্ব থেকে যেন কোনোভাবেই ব্যত্যয় করার সুযোগ না থাকে সেই জিনিসগুলো নিশ্চয়তা দেওয়া হচ্ছে। প্রত্যেককেই তাদের কাজকর্ম এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে যেসব ভুল ত্রুটি হয়েছিল সেগুলোর রিপিটেশন না হয়। এবং আশা করি আমরা আইনের আওতায় থেকে, বিধির মধ্যে থেকে নিরপেক্ষভাবে দেশের জনগণকে সেই প্রত্যাশাই করছি সেবা দেওয়ার
মোহাম্মদ তালেবুর রহমান, আপনাকে ধন্যবাদ সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জনাব রেজাল করিম সহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক সারিতে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এরই সাথে শেষ করছি ZS7 মিট দ্য পিপল অনুষ্ঠানটি। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।